নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 17ই মে আপনারা যখন এই প্রতিবেদন দেখবেন তখন ভারত পাকিস্তানের মধ্যেকার পরিস্থিতি কি দাঁড়িয়েছে সে সম্পর্কে আপনারা সবাই জানেন। তা আমি এইসব কথা নিয়ে আর চর্বিত চর্বণ করছি না। আমি কিছু অন্য কথা বলবো যে পাকিস্তানের এই দুরবস্থার পিছনে কারণটা কি, এটাই আপনাদের বলার চেষ্টা করব। দেখুন, ছোটবেলায় আমাদের সবাইকে ইতিহাস ভূগোল পড়তে হতো। বাড়ির লোকজন কি বলতেন, ওসব নিয়ে অত মাথাগামি গামাস না, ওসবের নম্বর ওঠে না। আমরা তাই কোনোদিন এক নিঃশ্বাসে বলতে পারিনি ইতিহাস ভূগোল, কিন্তু এটা বলা আমাদের উচিত ছিল। আমাদের এই উপমহাদেশের ইতিহাস রক্তাক্ত, কিন্তু ভূগোল সবসময় নৈকট্যের কথা বলে। ওই একটা কথা আমরা প্রায় বলি না, উই ক্যানট চেঞ্জ আওয়ার নেবার্স। কথাটা ক্লিশে হয়ে গেলেও এটাই কিন্তু বাস্তব। তাই ভারত পাকিস্তানের দীর্ঘ 77-78 বছরের সম্পর্কের মধ্যে যুদ্ধ বিগ্রহ সবই আছে। পাকিস্তানের অঙ্গহানি হয়েছে, বাংলাদেশের সৃষ্টি দ্বিজাতি তত্ত্বের মূলে কুঠারাঘাত, কিন্তু পাকিস্তান এখনো জিন্না ইকবালের আদর্শ ছেড়ে বেরিয়ে আসেনি। সেটাই বোধহয় পাকিস্তানের এই পরিণতির জন্য দায়ী। পাকিস্তানের বলকানাইজেশন হবে কি হবে না, হওয়ার সম্ভাবনা প্রবল। বালুচিস্তান শেষ পর্যন্ত পাকিস্তানের অংশ থাকবে না, স্বাধীন বালুচিস্তান হবেই হবে। এবং বালুচিস্তান স্বাধীন হলে ভারতবর্ষ প্রথম রাষ্ট্র তাকে স্বীকৃতি দেবে এবং আমরা রাষ্ট্রপুঞ্জে গিয়ে দরবার করব বালুচিস্তানের স্বীকৃতির জন্য। কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে, মিফতা ইসমাইল এবং আতিফ মিয়ার ডিসকাশন। কে মিফতা ইসমাইল? মিফতা ইসমাইল পাকিস্তানের অর্থমন্ত্রী ছিলেন, শিল্পপতি পরিবারের ছেলে, স্বল্প সময়ের জন্য ছিলেন। পাবলিক ফিনান্স এবং পলিটিক্যাল ইকোনমি নিয়ে ওয়াটন বিজনেস স্কুল থেকে ডিগ্রি পেয়েছেন। আর আতিফ মিয়া হাউস অফ ডেট বলে একটা বই লিখেছিলেন একজনের সঙ্গে, তার নাম বলতে আমির সুফি। যখন লেম্যান ব্রাদার্স ক্রাইসিস হলো 2007-08, ওই সময় লেখা হয়। IMF যে 25 জন অর্থনীতিবিদকে চিহ্নিত করেছেন যারা আগামী দিনে বিশ্বে অর্থনীতির দিশা দেখাবেন, যার মধ্যে আমাদের গীতা কপিনাথন যেমন আছেন তেমনি আতিফ মিয়াও আছেন। আমি ওই ডিসকাশন শুনে আমার মনে হলো যে কিছু কথা আপনাদের বলা প্রয়োজন। তারা পিন পয়েন্ট করেছেন যে পাকিস্তানের এই পরিণতির পিছনে কারণ কি। দেখুন, 1947 সালে অদৃষ্টের সঙ্গে অভিশাপ যখন হলো, দুই দেশ ভাগ হলো, তখন রাজস্বের 17% পেয়েছিল পাকিস্তান, সেনাবাহিনীর 33% পেয়েছিল পাকিস্তান, বাকিটা ভালো। তারপর পরিস্থিতি আমূলে বদলে যায়। তার কারণ পাকিস্তান উন্নতির সড়কে হাঁটতে চাইল না, প্রযুক্তির সড়কে হাঁটল না। আমরা যেমন IIT করেছি, সেখানে বেস্ট অফ মাইন্ডস বেরোয়, প্রযুক্তিবিদ। তথ্য প্রযুক্তি ক্ষেত্র থেকে আমাদের GDP-র 10% আসে, পাকিস্তানের আসে 1%। এই যে পাকিস্তান ঋণের জালে 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 জড়িয়ে পড়ছে। দেখুন, পাকিস্তানের টাকা এখন ফ্রি ফ্লোট করছে, মানে নিয়ন্ত্রণ নেই, বাজারের হাতে ছেড়ে দেওয়া মূল্য। $1 is equal to 282 পাকিস্তানি রুপি। চায়নার কাছে পাকিস্তানের ঋণ হচ্ছে $80 বিলিয়ন। এই যে সিপ্যাক, এই সিপ্যাক নিয়ে কোনো কিন্তু কম্প্রিহেন্সিভ প্ল্যান বা ডিজাইন হয়নি। 2% হারে ঋণ দিয়েছে সিপ্যাকে। ধরুন 100 টাকার একটা কাজের বরাত, এই চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরে, ধরুন বন্দরের কাজ, ধরুন রাস্তার কাজ। পাকিস্তানের কোনো কোম্পানি সেই কাজটা যদি 75 টাকায় করে, চীনের কোম্পানি করবে
সেই কাজটা 95 টাকায়, কিন্তু চীনকেই বরাতটা দিতে হচ্ছে। এখন এই যে $80 বিলিয়ন ঋণ চীনের কাছে পাকিস্তানে, সেইটা শোধ হবে কি করে? সিপ্যাক হয়ে গেলে ইনফ্রাস্ট্রাকচার হলো, বন্দর হলো, বন্দরে ব্যবহার করলে সেখান থেকে ব্যবহারের টাকা পাবে, কন্টেনার আনলোডিং লোডিং এর জন্য টাকা পাওয়া যাবে, পরিকাঠামো ব্যবহার করতে গেলে ট্যাক্স, রোড ট্যাক্স, টোল ট্যাক্স এসব পাওয়া যাবে, এইসব টাকা দিয়ে শোধ করতে হবে। কিন্তু ডলার এবং পাকিস্তানি টাকার যে মূল্য $1 282 পাকিস্তানি টাকা, তাহলে ওই যে 2% সুদে চীন যে ঋণ দিচ্ছে, সেই সুদের হার যদি আপনি পাকিস্তানি টাকায় হিসাব করেন, সেটা 30% কাছাকাছি দাঁড়ায়। তাহলে বুঝতে পারছেন যে পাকিস্তান কতটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে। 3 থেকে 4 সপ্তাহের মতো বিদেশি মুদ্রার ভাঁড়ার আছে পাকিস্তানে, যা থেকে তারা আমদানি করতে পারে। একসময় আমাদের দেশে অনেকে বলতেন, দেখো আমাদের তেলের দাম এত বেশি, পাকিস্তানের তেল কত সস্তা। পাকিস্তান তেল আমদানি করে বিদেশ থেকে, তার উপর সাবসিডি দিয়ে ভেহিকেল ওনিং ক্লাসকে বিক্রি করে। বুঝতে পারছেন? সেই জন্য তেলের দাম সস্তা। কিন্তু এখন IMF এর কাছ থেকে ঋণ নিতে 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 অনেক সংস্কার করতে হয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগাম ছাড়া, মুদ্রাস্ফীতি 38%, পেট্রোল ডিজেল সাংঘাতিক মহার্ঘ। পাকিস্তান IMF অ্যাডিক্ট। জন্মলগ্ন থেকে এখনো পর্যন্ত 24 থেকে 25 বার IMF এর কাছে বেল আউট প্যাকেজ নিয়েছে। ভারত নিয়েছে 7 বার, শেষবার নিয়েছিল 91 সালে। তাও IMF যে টাকাটা বরাদ্দ করেছিল ঋণ বাবদ, ভারত পুরো নেয়নি। আর বাংলাদেশ 1971 সাল থেকে এখনো পর্যন্ত 1 ডজন বার IMF এর কাছ থেকে বেল আউট প্যাকেজ নিয়েছে। ধরুন আমাদের লিবারালাইজেশন হলো 1991, সেই 1991 থেকে 2025-এর 17ই মে 17ই মে এই প্রতিবেদন আপনারা 17ই মে দেখছেন। ভারতবর্ষ জিডিপি এই সময়ে 20 বার গেছিল 6% উপরে, আর পাকিস্তান মাত্র 2 বার, 2004 এবং 5 সালে, যখন ওই এনডিএর প্রথম সরকারের পরে মনমোহন সিং এর নেতৃত্বে প্রথম ইউপি এলো, ওই 2004-5 ওই সময় পাকিস্তানের জিডিপি 6% ছিল। আর ভারতবর্ষ এই সময়ের মধ্যে আমার ধারণা 21 বার জিডিপি 6%-এর উপরে। দেখুন পাকিস্তান খুব ভাবে তাদের জিও স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স। আফগানিস্তানে নাজিবুল্লাহ রেজিমকে হটাতে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকা সহ পশ্চিমী বিশ্ব পাকিস্তানকে মদত দেয়। সৌদি পেট্রোডলার, আমেরিকার টাকা ঢোকে পাকিস্তানে। পাকিস্তানের জেনারেল এবং রুলিং এলিট অবাধে লুটপাট করে সেই টাকা, তাদের আঙুল ফুলে কলা গাছ হয়। দেখবেন পাকিস্তানি জেনারেল এবং পাকিস্তানি পলিটিশিয়ানদের প্রত্যেকে ওভারসিজ প্রপার্টি আছে, তারা একজন বিজনেস টাইকুন। কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষের দুর্দশা সাংঘাতিক, এটাই কারণ। কিন্তু আফগানিস্তানে এখন তালিবান, আমেরিকার সেই অর্থে আর কোনো ইন্টারেস্ট নেই, টাকাটাও আসছে না। এখন তেহরিকি পাকিস্তান তালিবানকে আফগান তালিবান মদত দিচ্ছে। এই তো বছর খানেক আগে পেশোয়ারে পুলিশ থানায় বিভৎস বিস্ফোরণ হলো, 100 জনের উপর মারা গেছিল। বালুচ লিবারেশন আর্মি নিয়মিত হামলা চালাচ্ছে। এই যে 16ই ডিসেম্বরের দিনটা পাকিস্তানের ইতিহাসে কালো দিন। শুধু 71 সালের 16ই ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন 93,000 পাক বাহিনী আত্মসমর্পণ করেছিল, সেটাই নয়। 2014 সালের 16ই ডিসেম্বর পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে সন্ত্রাসবাদীদের হামলায় বাচ্চা ছেলে মৃত্যু হয়েছিল, এবং তাদের সবাই সেনাবাহিনীর পরিবারের ছেলে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. পাকিস্তান কিন্তু পারছে না।
আফগানিস্তানকে তারা তাদের পঞ্চম প্রদেশ ভেবেছিল যখন তালিবান ক্ষমতায় আসলো। আইএসআইডিজি চলে গেলেন কাবুলে, কিন্তু আফগানিস্তানের তালিবান সরকার এখন তেহরিকে তালিবান পাকিস্তানকে মদত দিচ্ছে। বালুচিস্তানের ন্যাচারাল রিসোর্সকে লুটপাট করে পাঞ্জাবের অভিজাততন্ত্র পুষ্ট হচ্ছে, এটা দীর্ঘদিন বালুচদের অভিযোগ। সমস্ত বালুচদের স্বাধীনতা কামী সংগঠনে এক ছাতার তলে এসেছে বালুচ লিবারেশন আর্মি, তাদের আত্মঘাতী মজিদ ব্রিগেড। একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে বালুচ লিবারেশন আর্মির এক কর্তা চীনকে হুঁশিয়ারি দিচ্ছেন যে তোমরা এখান থেকে চলে যাও, তোমাদের নাগরিকদের নিরাপত্তা যদি চাও তাহলে বালুচিস্তান থেকে তোমরা চলে যাও। এবং চীনের প্রেসিডেন্ট বা চীন প্রশাসন ইসলামাবাদের উপর জারপন্নায় ক্ষুব্ধ, যেহেতু ইসলামাবাদের প্রশাসন চীনা নাগরিকদের নিরাপত্তা দিচ্ছে না, পাচ্ছে না। অনেক চীনা নাগরিক ওখানে কাজ করছেন চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরে। এটাই হচ্ছে বিষয়। তাহলে বলকানাইজেশন পাকিস্তানের হবে। জিন্নাহ ইকবাল আদর্শকে মাথায় করে একবিংশ শতাব্দীতে চললে পরে পাকিস্তানের বলকানাইজেশন কেউ আটকাতে পারবে না, এটা বাস্তব। দেখুন, পাকিস্তান একসময় খাদ্যত স্বয়ংসম্পূর্ণ ছিল। কিছুদিন আগে ছবি সব ভাইরাল হয়েছে যে গম বোঝাই ট্রাকের পিছনে পাকিস্তানের মানুষ ছুটছেন, মহিলারা ছুটছেন, এমন আকাল। কুইন্টাল পিছু গমের দাম সাংঘাতিক, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। 1975 সালে ইকোনমিক্স পত্রিকা একটা শব্দবন্ধ ব্যবহার করেছিল, তার নাম হলো ডাচ ডিজিজ। কি এই ডাচ ডিজিজ? 58-59 সালে নেদারল্যান্ডসে প্রচুর তেল এবং প্রাকৃতিক গ্যাসের সন্ধান মেলে, সেখানে উত্তোলন শুরু হয়। লক্ষ্য ছিল তেল এবং গ্যাস বেচে বিদেশি মুদ্রা অর্জন করা। 58-59 সালে নেদারল্যান্ডসে বেকারত্বের হার ছিল 1.5%। তেল এবং প্রাকৃতিক গ্যাসের ভান্ডার পাওয়া গেল, নেদারল্যান্ডের সরকার তার উপর নজর দিল, ভাবলো যে ওগুলো এক্সট্রাক্ট করব, বিদেশে বেচবো, বিদেশি মুদ্রা আসবে। দেখা গেল বিদেশি মুদ্রা আসলো, ওদিকে নজর দেওয়া হলো, কিছুদিন বাদে দেখা গেল বেকারত্ব বেড়ে 5% হয়েছে। ওই তেল এবং গ্যাসের সন্ধান পাওয়ার আগে নেদারল্যান্ডসে বেকারত্ব ছিল 1.5%, আর তেল গ্যাস আবিষ্কারের পর সেটা বেড়ে গেল 5%। কেন? ট্র্যাডিশনাল সেক্টর গুলোকে তখন নেদারল্যান্ড নজরই দেয়নি, ঢুকছিল, শ্রমিক পাওয়া যাচ্ছিল না। তারা নজর দিল তেল এবং গ্যাস উত্তোলনের ক্ষেত্রে, ক্ষতি হলো নেদারল্যান্ড। এটাকেই বলে ডাচ ডিজিজ। পাকিস্তান খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল। জবে থেকে তারা ওই সন্ত্রাসবাদকে মদত দেয় এবং চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের অংশ হয়েছে, তাদের সব রিসোর্স, ম্যান পাওয়ার সবকিছু তারা ওদিকে ঢেলেছে। 2% হলে ঋণ, পাকিস্তানি টাকায় কনভার্ট করলে সেটা 30% সুদ। ওই সিপ্যাক নিয়ে মাতামাতি করলো, আর ট্র্যাডিশনাল এগ্রিকালচার সহ সবকিছু লাটে উঠলো। ওটা হচ্ছে পাকিস্তানের ডাচ ডিজিজ, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। এর খেসারত পাকিস্তানকে দিতে হবে, এবং তারা দিচ্ছেও। এই পরিস্থিতির মুখে দাঁড়িয়েও পাকিস্তান কিন্তু ওই হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করার হুঙ্কার থেকে সরছে না। এটাই ট্র্যাজেডি। 71 সালে পাকিস্তানের অঙ্গহানি হয়েছিল। দ্বিজাতি তত্ত্ব যে ভুল, সেটা প্রমাণিত হয় বাংলাদেশের জন্মের মধ্যে দিয়ে। বালুচিস্তানও আলাদা হবে। যতদিন না পৃথক বালুচিস্তান তৈরি হচ্ছে, ততদিন পর্যন্ত পাকিস্তানের এই আত্মঘাতী খেলা থামবে না। তারা বুঝতে পারছে না যে বিদ্বেষের বীজ দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে রোপণ করা হয়েছিল এই ভারতীয় উপমহাদেশে। সেই বিষবৃক্ষ পল্লবিত হয়েছে। সেই দ্বিজাতি তত্ত্বই পাকিস্তানকে আরো একবার দ্বিখণ্ডিত করবে, খাদের কিনারায় দাঁড় করাবে,
পাকিস্তানকে। মিফতা ইসমাইল এবং আতিফ মিয়ার এই ইউটিউব আলাপচারিতা আপনারা দেখে নিতে পারেন। একটা কম্প্রিহেন্সিভ ভিউ দেওয়ার চেষ্টা করলাম কি কারণে পাকিস্তানের এই দুর্দশা।